স্যার ওর জন্ম, স্কুল, কলেজ, হসপিটাল, কোথাও কোনো ইনফরমেশন নেই। এই পৃথিবীতে আমার কাছে কোনো কিছু আর অবাস্তব লাগে না। Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। এখন আমি কথা বলবো কালপুরুষের ট্রেলার নিয়ে। তো কিছুক্ষণ আগেই ট্রেলারটাকে রিলিজ করা হয়েছে, ট্রেলারটা আমি দেখলাম। ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইন্ট্রিগিং একটা ট্রেলার। যেভাবে পুরো ট্রেলারটাকে সাজানো হয়েছে, এখানে বিশেষ করে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, একটা বেশ মিস্টেরিয়াস ভাইব কিন্তু ট্রেলারটা দিচ্ছে। ট্রেলারটা দেখার পর এই কন্টেন্টের পুরো গল্পটা কি হতে যাচ্ছে এবং বিশেষ করে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটাকে ঘিরে অনেক মিস্ট্রি এখানে রয়েছে। এই ব্যাপারগুলো আপনি ডিসকভার করতে চাইবেন, ব্যাপারগুলো আপনি জানার জন্য আপনার মনের মধ্যে একটা আগ্রহ কিন্তু তৈরি হবে। সো এই দিক থেকে কিন্তু এই ট্রেলারটা বেশ সফল একটা ট্রেলার, যেটা দেখার পরে আপনার অবশ্যই কন্টেন্টটা দেখার একটা ইচ্ছা মনের মধ্যে জাগবে। বাট একটা ব্যাপার আমি নোটিস করলাম, সেটা হচ্ছে যে এই ট্রেলারটার সাথে কিন্তু কারাগারের একটা বিশাল মিল এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। চঞ্চল চৌধুরীর আরো একটা খুবই পপুলার সিরিজ কারাগার, আশা করছি আপনারা অনেকেই সিরিজটা দেখেছেন। সো সেই সিরিজের গল্পের সাথে কিন্তু এখানে একটা বিশাল মিল লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত হচ্ছে কারাগারের যে কাস্ট ছিল, লিড রোলে চঞ্চল চৌধুরী এবং তার অপোজিটে FS9, এখানেও কিন্তু সেই দুইজন কাস্ট বিদ্যমান রয়েছে এই সিরিজের মধ্যে। প্লাস কারাগারের মধ্যে তাদের দুজনের যে রোলটা ছিল, এখানে কিন্তু ঠিক সেম টাইপ অফ রোল তারা প্লে করছে। কারাগারের মধ্যে চঞ্চল চৌধুরী একজন মিস্টেরিয়াস লোকের ক্যারেক্টার প্লে করেছিল, যে অতীত থেকে ফিরে এসেছে এমনটাই প্রথমে আভাস দেওয়া হচ্ছিল। তো অতীত থেকে একজন লোক, অনেক পুরনো সময়ের একজন লোক কিভাবে বর্তমান সময়ে চলে আসলো, এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল ওখানে FS9, যে ওখানে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছিল। এখানেও কিন্তু অনেকটা সেম টাইপ অফ ব্যাপার ঘটছে। প্রথমে এখানে দেখানো হচ্ছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, সে অতীত থেকে এসেছে, বর্তমানে তার কোনো রেকর্ডস খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় জন্মেছে তার কোনো হিস্ট্রি নেই, হি ইজ জাস্ট এ ঘোস্ট। অন্যদিকে FS9 কিন্তু এখানেও একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। তিনিও এই ব্যাপারটা প্রথম পর্যায়ে মানতে পারছেন না যে অতীত থেকে একজন লোক কিভাবে বর্তমান সময় ফিরে আসে। তো সেই ব্যাপারটা নিয়ে সে এক রকমের ইনভেস্টিগেশন করছে। এর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে কিছু মার্ডার হচ্ছে। তো এই মার্ডারের সাথে কোনো না কোনো ভাবে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা জড়িত কিনা, সে কি কিলার নাকি সে একজন সেভিয়র, এরকমের একটা প্রশ্ন কিন্তু ট্রেলারের মধ্যে করা হয়েছে। তো এখানে কারাগার এবং এই সিরিজটার মধ্যে কাস্টও সেম রয়েছে এবং থিমটাও সেম। প্লাস কারাগারের মধ্যে যে দুইজন কাস্ট ঠিক যেই রোল প্লে করেছিল, এখানেও কিন্তু অনেকটা সিমিলার টাইপ অফ রোল তারা প্লে করছে। কারাগার সিরিজটা দেখার সময়ও কিন্তু প্রথম পর্যায়ে অডিয়েন্সের মাথায় জাস্ট একটা প্রশ্নে ঘুরপাক খাবে যে আসলেই কি এখানে কোনো টাইম ট্রাভেলের ব্যাপার রয়েছে, এই লোকটা কি আসলেই অতীত থেকে এখানে ফিরে এসেছে। এখানেই কালপুরুষের ট্রেলারের মধ্যে কিন্তু এই ব্যাপারটা একেবারে বলেই দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে কেউ একজন বলছে সে চঞ্চল চৌধুরীর এই ক্যারেক্টারটাকে ঠিক একইভাবে একই চেহারায় প্রায় 50 বছর আগে দেখেছিল, এবং সে বলছে যে এই 50 বছরের মধ্যে এই মানুষটার চেহারার কোনো পরিবর্তন হয়নি, এটা কিভাবে হতে পারে। এরপর একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে চঞ্চল চৌধুরী সে নিজে বলছে যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সবসময় ঘটে চলেছে। এবার এখানে যে FS9 ক্যারেক্টারটা রয়েছে, তার সম্ভবত একটা পাস্ট রয়েছে, তার হয়তোবা কোনো একজন কাছের মানুষ সে হয়তোবা মরে গেছে। তো এই জন্য যদিও বা সে কোনো মিরাকেলে বিশ্বাস করে না, বাট একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে বলছে যে আমি এক্স্যাক্টলি তার মৃত্যুর দিনেই ফিরে যেতে চাই, এবং চঞ্চল চৌধুরী তখন আবার তাকে বলে যে একেবারেই সম্ভব না। এবং ট্রেলার একেবারে শেষে গিয়ে চঞ্চল চৌধুরীকে আমরা বলতে শুনি যে আপনার কি মনে হয় আমি কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। তো এই যে টাইম ট্রাভেলের যে একটা কনসেপ্ট, এটা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বেশ নতুন, খুব বেশি সিনেমাতে আমরা এই ব্যাপারটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। বাট যারা অনেক আগে থেকে বিশেষ করে হলিউড এবং স্প্যানিশ সিনেমা দেখে থাকবেন, তারা কিন্তু এই ব্যাপারটা অসংখ্যবার দেখেছেন। টাইম ট্রাভেল নিয়ে হলিউডে অসংখ্য সিনেমা হয়ে গেছে এবং প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা বিষয় আপনি কমন দেখতে পাবেন, যে পূর্বে ফিরে গিয়ে কোনো একটা ইভেন্টকে ঠেকানোর চেষ্টা করা হয়, হয়তোবা কোনো মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়। এবং আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ক্যারেক্টারটা যে বাঁচানোর জন্য পাস্টে যায় এবং বাঁচানোর জন্য ঠিক যা যা করতে যায়, শেষে দেখা যায় যে ঘুরে ফিরে সেই কাজগুলোই ওই সমস্ত ক্যারেক্টারের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, বা ওই সমস্ত ইভেন্টের সাথে সেও কোনোভাবে নিজের অজান্তেই কন্ট্রিবিউট করে ফেলে। তো এই জিনিসটাকে বলা যেতে পারে ফেট, ভাগ্য, যে জিনিসটাকে কোনোভাবেই যত চেষ্টা করা হোক না কেন পরিবর্তন করা সম্ভব না। তো এই ট্রেলারের মধ্যেও কিন্তু ঠিক সেরকমই একটা ভাইব দেওয়া হচ্ছে, সেরকম কিছু ডায়লগের মাধ্যমে ব্যাপারটা বলাও হচ্ছে। ট্রেলার একেবারে শুরুতে আমরা বলতে শুনতে পাচ্ছি যে আমি ভাগ্যে বিশ্বাস করি না। সেই সময় চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা বলে যে একটা সময় আমিও বিশ্বাস করতাম না। তো এই কথাটা হয়তো সে এই কারণেই বলে যে যেটা সে লাস্টে বলেছে, যে আমি টাইম ট্রাভেল করে কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এই জন্যই এই ব্যাপারটাকেই হয়তো সে ভাগ্য হিসেবে ডিফাইন করছে, এবং এর নামটাও দেওয়া হয়েছে কালপুরুষ। তো সবকিছু মিলিয়ে এখানে এই কন্টেন্টের মেইন বিষয়বস্তুই যে হতে চলেছে টাইম ট্রাভেল, এই ব্যাপারটা এখান থেকে পরিষ্কার। এখন দেখার বিষয় হচ্ছে যে টাইম ট্রাভেলের এই যে কনসেপ্টটা, এটাকে আসলেই এই সিরিজটার মধ্যে থাকতে চলেছে নাকি শুধুমাত্র দর্শককে কনফিউজ করার জন্যই ট্রেলারটাকে এভাবে ডিজাইন করা হয়েছে। এমনটাও হতে পারে যে দেখা গেল যে হয়তোবা এই ক্যারেক্টারের কোনো ডবল রোল রয়েছে এবং পূর্বে 50 বছর আগে যেই লোকের কথা বলা হচ্ছে সে হয়তোবা এই লোকের বাবা। এরকম অসংখ্য পসিবিলিটিস রয়েছে। দেখার ব্যাপার হচ্ছে মেকাররা সিরিজটাকে ঠিক কোন দিকে নিয়ে যায়। তবে
যেহেতু একেবারে ট্রেলার পর্যায় থেকে কারাগারের সাথে এই সিরিজের একটা বিশাল মিল রয়েছে, তো কারাগারের মতোই যদি হয় যে প্রথম পর্যায়ে এরকম একটা টাইম ট্রাভেলের আভাস দিয়ে শেষমেশ এই জিনিসটা আর থাকলো না, সেই ব্যাপারটা কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা কারাগারের ক্ষেত্রে হয়েছিল। এবং সেকেন্ড টাইম যদি দর্শক সেই জিনিসটা আবারও দেখে, বেশ একটা নেগেটিভ ফিডব্যাক এই সিরিজটা সম্পর্কে তৈরি করতে পারে বলে আমার মনে হয়। আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাইবো, সেটা হচ্ছে এফএস নাইমের ট্রান্সফরমেশন। ট্রেলারের মধ্যে একটা শর্ট রয়েছে যেখানে তার পেটের একটা দৃশ্য দেখানো হয়। এর আগেও সোশ্যাল মিডিয়াতে আমি তার বেশ কিছু ছবি দেখতে পেয়েছি যেখানে দেখানো হচ্ছে তার ট্রান্সফরমেশনের আগের ফিগার প্লাস ট্রান্সফরমেশনের পরের ফিগার। এই দুইটার মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য রয়েছে। একটা রোলের জন্য এতটা ওজন বাড়িয়ে ফেলা, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এর উদাহরণ খুব একটা নেই। তো তিনি এই কষ্টটা যে করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তো আমি চাইবো যে তার যে ক্যারেক্টারটা এখানে রয়েছে, এই ক্যারেক্টারটা যেন মনে রাখার মতো একটা ক্যারেক্টার হয়। ব্যাপারটা যেন এমন না হয় যে সে এত কষ্ট করে এত পরিশ্রম করে এরকম একটা ট্রান্সফরমেশন করলো, কিন্তু আদতে সেই জিনিসটা খুব একটা কাজে লাগলো না বা মানুষের মনে গেঁথে রইলো না, সেই ব্যাপারটা বেশ ডিসঅ্যাপয়েন্টিং হবে। তাই আমি আশা করছি এখানে এফএস নাইম তার এই যে ট্রান্সফরমেশনটা সে করেছে, এটার একটা যথোপযুক্ত ফলাফল বা প্রশংসা যেন সে পায়। তো এই ছিল কালপুরুষের ট্রেলার নিয়ে আমার মতামত। আপনাদেরকে মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।